ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একসময় ইউরোপীয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলেছিলেন, ইউরোপের সমস্যা গোটা বিশ্বের সমস্যা, কিন্তু গোটা বিশ্বের সমস্যা ইউরোপের সমস্যা নয়। এই মানসিকতার বদল ঘটাতে হবে। বর্তমান ভারত পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে তথ্যযুদ্ধে তারই ছাপ সুস্পষ্ট। ভারতের সংবাদ মাধ্যমগুলোর সম্পর্কে না হয় নাই বললাম। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে যখন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দোরাইস্বামী পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের শেষকৃত্যে পাক সেনা, আমলা এবং পুলিশের সক্রিয় অংশগ্রহণের ফটোগ্রাফি তুলে ধরে পাক এস্টাবলিশমেন্টের সন্ত্রাসবাদের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্ক এবং অপারেশন সিঁদুরের লেজিটিমেসি হাতে কলমে প্রমাণ করছেন, তখন ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম করাচি বন্দর বিধ্বস্ত হওয়ার খবর সেন্সেশনাল করে টিআরপি যুদ্ধে ব্যস্ত। কিন্তু বিদেশি সংবাদ মাধ্যমগুলো কি নিরপেক্ষতা বজায় রাখতে সমর্থ হয়েছে? আসুন আজকে সে বিষয়ে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী পর্বের নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। চলুন শুরু করা যাক। গত এপ্রিলে পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর লঞ্চ করে। এই অভিযানে পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত প্রতিক্রিয়া। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী স্পষ্টভাবে প্রমাণ তুলে ধরেন, পাকিস্তানি সেনা, আমলা এবং পুলিশের সক্রিয় অংশগ্রহণে সন্ত্রাসীদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এই ফটোগ্রাফিক প্রমাণ পাকিস্তানের এস্টাবলিশমেন্টের সন্ত্রাসবাদের সঙ্গে গভীর সুসম্পর্কের সুস্পষ্ট ইঙ্গিত। ভারত পাকিস্তান সংঘাতের আবহে বিবিসি, সিএনএন সহ ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো রাফাল যুদ্ধবিমান নিয়ে যতটা আগ্রহী ছিল, যুদ্ধের সর্বাঙ্গীন গতি প্রকৃতি নিয়ে ততটা ঔৎসুক্য তাদের দেখা যায়নি। আমেরিকান সংবাদ মাধ্যমগুলো তো আবার পাকিস্তানকে দেয়া আমেরিকার F-16 খবরটা কার্পেটের তলায় ঢোকাতে গিয়ে সমাজ মাধ্যম সূত্রে দাবি করা পাকিস্তানের সাফল্যকে অধিক প্রাধান্য দিয়ে ফেলেছে। রাশিয়ান S-400 বা আকাশ পিনাকার মতো সফলতা সেখানে জায়গা পায়নি, কারণ এগুলো আমেরিকান প্রোডাক্ট নয়। এর ফলে চাইনিজ JF-17 নির্মাতা প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ার প্রাইজের ঊর্ধ্বগতি এবং রাফালের নির্মাণকারী সংস্থা ফ্রান্সের দাসোর শেয়ারের অবমূল্যায়ন ঘটেছে। অথচ ভারত বা পাকিস্তান এখনও কাউন্টারপার্ট সুবিধা পাবে বলে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি। এখন প্রশ্ন হলো, ব্রিটিশ বা আমেরিকান সংবাদ মাধ্যমগুলো এ ধরনের সিলেক্টিভ পিক অ্যান্ড চুজ ভূমিকার কারণ কি? এটা বোঝা অত্যন্ত সহজ। ভারতের 36% আমদানিকৃত অস্ত্রবাজারে ফ্রান্স বা রাশিয়ার আধিপত্যে আমেরিকার ফুটপ্রিন্ট বসানো। আমেরিকান অস্ত্র প্রস্তুতকারী সংস্থাগুলো মুখে শান্তির কথা বললেও এ বিষয়ে অতি সক্রিয়। এটাই ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ, এবং এর পেছনে রয়েছে পিওর বিজনেস। আমেরিকান সংবাদ মাধ্যমগুলোর কভারেজ আরও উদ্বেগজনক। পাকিস্তানের F-16 যুদ্ধবিমান, যা যুক্তরাষ্ট্রে সরবরাহ করেছে, সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2019 সালে পাকিস্তান একটি ভারতীয় MiG-21 ভূপতিত করতে F-16 ব্যবহার করেছিল, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। 2025 সালের সংঘাতে পাকিস্তান দাবি করে তারা 25টি ভারতীয় ড্রোন ভূপতিত করেছে, যার মধ্যে F-16 ভূমিকা উল্লেখযোগ্য। কিন্তু CNN বা অন্যান্য আমেরিকান মিডিয়া এই বিষয়ে নীরব থেকে পাকিস্তানের সামাজিক মাধ্যমের দাবিগুলোকে বেশি প্রাধান্য দিয়েছে। এর একটি উদাহরণ দেওয়া যাক। যেমন CNN-এর একটি প্রতিবেদনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাবি তুলে ধরা হয়, যেখানে তিনি বলছেন ভারত মসজিদ সহ বেসামরিক স্থানে হামলা চালিয়েছে। কিন্তু ভারতের পক্ষ থেকে প্রকাশিত স্যাটেলাইট চিত্র, যা সন্ত্রাসী ঘাঁটির উপর নির্ভুল হামলার প্রমাণ দেয়, তা এই প্রতিবেদনে স্থান পায়নি। এই নির্বাচনী প্রতিবেদন তথ্যযুদ্ধে আমেরিকান মিডিয়ার পক্ষপাতমূলক ভূমিকার সুস্পষ্ট উদাহরণ দেয় এই প্রতিবেদনগুলো।
ভারত পাকিস্তান সংঘাতে তথ্যযুদ্ধের একটি বড় দিক হল অস্ত্রবাজারের প্রভাব। চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন, যারা পাকিস্তানের JF-17 থান্ডার তৈরি করে, এই সংঘাতের সময় তাদের শেয়ার মূল্য উল্লেখযোগ্যভাবে উত্থান হয়েছে। 2025 সালের মে মাসে চেংডুর শেয়ার মূল্য 15% বৃদ্ধি পায়, যা পাকিস্তানের দাবিকৃত সাফল্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিপরীতে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন, যারা রাফাল তৈরি করে, তাদের শেয়ার মূল্যে 8% পতন ঘটেছে। এই পতনের পেছনে বিদেশি মিডিয়ার রাফালের সমালোচনা এবং পাকিস্তানের JF-17 প্রতি অতিরিক্ত প্রশংসা একটি ভূমিকা পালন করেছে। এই শেয়ার মূল্যের খেলায় আমেরিকান এবং ব্রিটেনের মিডিয়ার ভূমিকা অস্বীকার করা যায় না। উদাহরণস্বরূপ, একটি আমেরিকান সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে JF-17 কার্যকারিতা নিয়ে বিশদ আলোচনা করা হয়, কিন্তু ভারতের আকাশ মিসাইল বা S-400 প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা উল্লেখ করা হয়নি। এই নির্বাচনী কভারেজের ফলে বিনিয়োগকারীদের মধ্যে রাফালের কার্যকারিতা নিয়ে সন্দেহ তৈরি হয়, যা দাসোর শেয়ার মূল্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। ভারত বিশ্বে বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে একটি। 2020 থেকে 2024 সালের মধ্যে ভারতের মোট অস্ত্র আমদানির 36% ফ্রান্স এবং রাশিয়া থেকে এসেছে। কিন্তু যুক্তরাষ্ট্র এই বাজারে নিজেদের প্রভাব বিস্তারের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। আমেরিকান অস্ত্র প্রস্তুতকারী সংস্থাগুলো যেমন লকহিড মার্টিন এবং বোয়িং ভারতের সঙ্গে $বিলিয়ন চুক্তির জন্য লবিং করছে। এই প্রেক্ষাপটে আমেরিকান মিডিয়ার পক্ষপাতমূলক কভারেজের একটি লক্ষ্য হল ফ্রান্সের রাফাল এবং রাশিয়ার S-400 কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা, যাতে ভারত আমেরিকান অস্ত্রের প্রতি আগ্রহী হয়। একটা কথা বহুল প্রচলিত রয়েছে, জানেন, মিডিয়ার কলম যখন অস্ত্রবাজারের হাতে ধরা থাকে তখন সত্য হয় ব্যবসার দাস। এই ইনফরমেশন ওয়ারফেয়ারের পেছনে রয়েছে পিওর বিজনেস। বিশ্বের অস্ত্রবাজার 2024 সালে $590 বিলিয়ন বাজারে পৌঁছেছে এবং এই বাজারে প্রভাব বিস্তারের জন্য তথ্যযুদ্ধ একটি শক্তিশালী হাতিয়ার। আমেরিকান এবং ব্রিটিশ মিডিয়ার সিলেক্টিভ কভারেজের পেছনে এই অর্থনৈতিক স্বার্থ সুস্পষ্ট। উদাহরণস্বরূপ বলা যায়, এ মাসে করাচি স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে শেয়ার বাজারে 6% পতন ঘটে। এই অস্থিরতার মধ্যে চীনা অস্ত্র প্রস্তুতকারী সংস্থাগুলোর শেয়ার বাজার মূল্য বৃদ্ধি পায়, যা চীনের তথ্য প্রযুক্তির বা তথ্যযুদ্ধের কৌশলের একটি অংশ। একইভাবে আমেরিকান মিডিয়ার F-16 প্রতি নীরবতা এবং পাকিস্তানের দাবির প্রতি প্রাধান্য তাদের অস্ত্রবাজারের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 2022 সালে বাইডেন প্রশাসন পাকিস্তানের F-16 প্রোগ্রামের জন্য $400 মিলিয়ন রক্ষণাবেক্ষণের চুক্তি অনুমোদন করেছিল। এই চুক্তির প্রেক্ষাপটে আমেরিকান মিডিয়ার পক্ষপাত স্পষ্ট হয়ে ওঠে। এছাড়া ভারত স্যাটেলাইট চিত্র এবং গোয়েন্দা তথ্য প্রকাশ করে সন্ত্রাসী ঘাঁটির ওপর নির্ভুল হামলার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছে। একটি উল্লেখযোগ্য উদাহরণ হল ভারতীয় বিমান বাহিনীর রাফাল এবং আকাশ মিসাইল ব্যবস্থার সাফল্য, যা পাকিস্তানের JF-17 তুলনায় উচ্চতর কার্যকারিতা দেখিয়েছে। কিন্তু বিদেশি মিডিয়ার নির্বাচনী কভারেজের কারণে এই সাফল্যগুলো যথাযথ গুরুত্ব পায়নি। চীন পাকিস্তানের মাধ্যমে তথ্যযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে। 2025 সালের মে মাসে চীনা সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে JF-17 কার্যকারিতা নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়, যা চেংডুর শেয়ার মূল্য বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলে। আমেরিকান অস্ত্র প্রস্তুতকারী সংস্থাগুলো ভারতের প্রতিরক্ষা বাজেটে প্রভাব বিস্তারের জন্য 2013 সাল থেকে লবিংয়ে $200 মিলিয়ন ব্যয় করেছে। 2019 সালের পুলওয়ামা হামলার সময় বিবিসি পাকিস্তানের দাবিকে অধিক গুরুত্ব দিয়েছিল, যা ভারতের প্রতি তাদের পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গির প্রমাণ। সংঘাতের সময় ভারতের সেন্সেক্স এবং পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স যথাক্রমে 0.5% এবং 0.6% পতন ঘটে, যা তথ্যযুদ্ধের অর্থনৈতিক প্রভাবের সুস্পষ্ট উদাহরণ। যে কোনো যুদ্ধে তথ্যযুদ্ধ এবং প্রপাগান্ডা যুদ্ধের একটি দিক, কিন্তু ভারত পাকিস্তান সংঘাতে তথ্যযুদ্ধ একটি নতুন বাস্তবতা। বিবিসি, CNN এবং ইউরোপীয় মিডিয়ার নির্বাচনী কভারেজ এবং আমেরিকান মিডিয়ার পক্ষপাতমূলক ভূমিকা প্রমাণ করে যে নিরপেক্ষতা একটি ভ্রান্তি। এই তথ্যযুদ্ধের পেছনে রয়েছে অস্ত্রবাজারের অদৃশ্য হাত, যারা শান্তির কথা বললেও ব্যবসার স্বার্থে সংঘাতকে উস্কে দেয়। ভারতের জন্য এই যুদ্ধ শুধু সীমান্তে নয়,
তথ্যের ময়দানেও লড়তে হবে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজের কথা তুলে ধরছে এবং স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে সত্যকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। কিন্তু তথ্যযুদ্ধের এই যুগে ভারতের প্রয়োজন একটি শক্তিশালী মিডিয়া কৌশল, যা বিদেশি মিডিয়ার পক্ষপাতকে প্রতিহত করতে পারে। যুদ্ধক্ষেত্রে গোলাবারুদ যতটা শক্তিশালী, তথ্যযুদ্ধে মিডিয়ার কাভারেজও ঠিক ততটাই শক্তিশালী। এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। সকলকে অসংখ্য ধন্যবাদ।